সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ছাত্রছাত্রী তোমরা সকলেই ভালো আছো। এই করোনার মধ্যেও সবাইকে সুস্থ থাকতে হবে, যার যার সুস্থতা যার যার হাতে। আমাদের সব সময় সচেতন থাকতে হবে, আমরা যেখানেই যাই না কেন, যে আমাদের এই করোনাকালে আমাদের সাবধানে চলাফেরা করতে হবে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে আমাদের ষষ্ঠ ক্লাসটি করব। আমরা এখনো প্রথম অধ্যায়ে আছি। আমরা প্রথম অধ্যায়ে পরিসংখ্যানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে সম্ভাবনা নিয়ে পড়ছি। সম্ভাবনা সম্পর্কে এর মধ্যে আমরা অনেক কিছু জেনেছি। এখন আমরা সম্ভাবনার যোগসূত্র আমরা পূর্বের ক্লাসে দেখেছি। আজকে আমরা সম্ভাবনার গুণন সূত্র দেখব। আশা করি তোমাদের মনে আছে যে বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনা কি ছিল। বর্জনশীল হলো সেই ঘটনা দুটি যাদের মধ্যে সাধারণ কোনো উপাদান থাকবে না, আর অবর্জনশীল হচ্ছে তাদের মধ্যে অবশ্যই সাধারণ উপাদান থাকবে কিংবা নমুনা থাকবে। তাহলে আমরা আজকে সেই বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনার জন্য গুণন সূত্র কী রকম সেটা আজকে দেখব। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে দুইটি বর্জনশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা ইহাদের নিজ নিজ ঘটার সম্ভাবনার গুণফলের সমান। তার মানে যদি আমরা ধরি যে এ এবং বি দুটি ঘটনা, তাহলে এই দুটি ঘটনা যে ঘটবে তাদের সম্ভাবনা কি হবে, এই দুটি ঘটনা আলাদা আলাদাভাবে ঘটবে যে তার সম্ভাবনার গুণফলের সমান। তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কী হবে, যে এ ঘটনাটি যে ঘটবে তার সম্ভাবনা ইন্টু বি ঘটনা যে ঘটবে তার সম্ভাবনার গুণফলের সমান হবে। আবার এক্ষেত্রে যদি ঘটনার সংখ্যা বেশি হয়, তার মানে তিনটি ঘটনা হয়, তাহলে দেখো যে এদের তিনটি বর্জনশীল ঘটনা ঘটবে, তাদের সম্ভাবনাটা কি হবে, প্রত্যেকটি যে ঘটবে আলাদাভাবে তাদের সম্ভাবনার গুণফলের সমান হবে। তার মানে দেখো যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু probability of A, probability of B এবং probability of C এর গুণফলের সমান। দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে দেখো গুণসূত্র কি হবে। অবর্জনশীল মানে আমাদের বুঝতেই হবে যে এই ঘটনা দুটির মধ্যে অবশ্যই সাধারণ উপাদান আছে। তাহলে দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে এই ঘটনাটি ঘটবে, দুটি ঘটনা ঘটবে, সেই সম্ভাবনা কি হবে, একটি শর্তহীন সম্ভাবনা এবং অন্যটি শর্তাধীন সম্ভাবনার গুণফলের সমান হবে। তার মানে দেখো দুটি অবর্জনশীল ঘটনা যদি এ আর বি হয়, সেক্ষেত্রে যে কোনো একটি হয় শর্তহীন হবে আরেকটি শর্তাধীন হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে বি ঘটনাটি শর্তাধীন, মানে এটা শর্তের উপর নির্ভর করছে। তার মানে যদি এমন হয় যে এ ঘটনাটি স্বাধীনভাবে ঘটবে আর বি ঘটনাটি অবশ্যই এ ঘটনার উপর নির্ভর করবে। কিংবা নিচের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে হয়তো বি ঘটনাটি স্বাধীনভাবে ঘটবে আর এ ঘটনাটি এই বি ঘটনার উপর নির্ভর করবে। তাহলে এইটি হচ্ছে আমাদের বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র। দেখো এখানে গুণন সূত্র কি দেওয়া আছে। অবর্জনশীলের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। ঠিক একইভাবে নিচে দেখো যে বি ঘটনাটিকে আমরা স্বাধীন বলে এখানে দেখিয়েছি। probability of A intersection B is equal to probability of B into probability of A given
বি। তাহলে এই সূত্র দুটি খুব ভালো করে বুঝে নিতে হবে, কারণ এই সূত্রের উপর নির্ভর করে আমাদের পরবর্তীতে অঙ্ক করতে হবে। এখানে আমি কয়েকটি নমুনা দেখিয়েছি, দেখো নমুনা ক্ষেত্র দেখিয়েছি, যে এই নমুনা ক্ষেত্র যদি আমরা খুব ভালো করে না বুঝি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তাই অঙ্ক করার ক্ষেত্রে আমাকে অবশ্যই খুব ভালো করে এই নমুনা ক্ষেত্র সম্পর্কে জানতে হবে। আমি খুবই সাধারণ উদাহরণ নিয়ে এখানে নমুনা ক্ষেত্র তৈরি করে দেখিয়েছি তোমাদের জন্য। দেখো, প্রথমেই দিয়েছি দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপের নমুনা ক্ষেত্র। তার মানে আমরা কি জানি যে একটি মুদ্রার দুটি পিঠ থাকে, একটি হেড আর একটি হচ্ছে টেল থাকে। তাহলে দেখো যে যদি দুটি মুদ্রা হয়, উপরেরটি আমি একটি মুদ্রার দুটি পিঠ নিয়েছি, নিচে একটি মুদ্রার দুটি পিঠ। তাহলে ধরো দুটি মুদ্রা আমি একত্রে নিক্ষেপ করলাম, আমার কিন্তু মুদ্রা দুটি, তাহলে অবশ্যই যে দুটি পিঠ আসবে। এখন এমন হতে পারে যে প্রথম নিক্ষেপেই দুই মুদ্রার ক্ষেত্রেই হেড আসলো, আবার এমনও হতে পারে যে প্রথম মুদ্রায় হেড আসলো, দ্বিতীয় মুদ্রায় টেল আসলো। আবার তার বিপরীতও হতে পারে যে প্রথম মুদ্রায় টেল আসলো, দ্বিতীয় মুদ্রায় হেড আসলো। আবার এটাও হতে পারে যে দুটি মুদ্রাতেই টেল আসলো। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটা কি হবে? অবশ্যই সকল সম্ভাব্য ফলাফলের সংগৃহীত একটি তালিকা হবে। তাহলে এটি হচ্ছে দুটি মুদ্রা নিক্ষেপের একটি নমুনা ক্ষেত্র। অবশ্যই মনে রাখতে হবে নমুনা ক্ষেত্রেই আমার সম্ভাব্য সকল ফলাফল আসতে হবে। এবার আসো তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপের নমুনা ক্ষেত্র। আমরা অলরেডি দুটি মুদ্রা নিক্ষেপ করার একটা নমুনা ক্ষেত্র পেয়েছি, এটা ব্যবহার করেই আমরা আবার তিনটি মুদ্রার নমুনা ক্ষেত্র বের করব। দেখো এখানে আমি এই যে দুটি মুদ্রা নিক্ষেপ করেছি সেই ফলাফল কিন্তু এই উপরে লিখেছি, তার সাথে আমি আরেকটা মুদ্রা নিব, তাহলেই আমার তিনটি মুদ্রা নমুনা ক্ষেত্র হয়ে যাবে। তাহলে এই হেডের সাথে আমার যখন তৃতীয় মুদ্রাটি নিক্ষেপ করব, সেক্ষেত্রেও তিনটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে কিন্তু আমার তিনটাই হেড আসতেও পারে, আবার নাও আসতে পারে। তাহলে আমরা সম্ভাব্য সকল ফলাফল নেব। যদি ধরি যে প্রথমবার নিক্ষেপেই আমার কি আসলো, তিনটাতেই হেড আসলো। আবার এরকমও হতে পারে যে না, দুটি মুদ্রার ক্ষেত্রে হেড আসলো আর একটি মুদ্রার ক্ষেত্রে টেল আসলো। আবার এরকম হতে পারে যে প্রথম এবং তৃতীয় মুদ্রার ক্ষেত্রে হেড আসলো, মাঝের তার মানে দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে আমার টেল আসলো। তাহলে এটা হচ্ছে আমার সম্ভাব্য সকল ফলাফল। এর বাইরে কিন্তু আর কোনো ফলাফল আসার সম্ভাবনা নেই, কারণ আমরা জানি যে নমুনা ক্ষেত্র সকল সম্ভাব্য ফলাফল নিয়েই গঠিত হয় বা তৈরি হয়। তাহলে এটি হচ্ছে তিনটি মুদ্রা নিক্ষেপের ফলাফল। এখন আসো চারটি মুদ্রা নিক্ষেপের ফলাফল আমরা দেখব। চারটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে দেখো আমি দুটি মুদ্রার ফলাফল দুই পাশে নিয়েছি। উপরে আমি দুটি মুদ্রার ফলাফল এবং নিচেও দুটি মুদ্রার ফলাফল নিয়েছি, এবং এই ফলাফল থেকেই আমি চারটি মুদ্রা একত্রে নিক্ষেপের নমুনা ক্ষেত্র বের করব। তাহলে চারটি মুদ্রা আমি একত্রে নিক্ষেপ করলে আমার চারটি মুদ্রার ক্ষেত্রেই হেড আসতে পারে। আবার চারটি মুদ্রা নিক্ষেপ করার পর আমার তিনটিতে হেড আসলো আর একটি টেল আসলো। ঠিক এইভাবে দেখো যে আমার কি কি সম্ভাবনা আছে, কি কি ঘটনা ঘটতে পারে, এই সকল সম্ভাবনা এবং সকল ঘটনা নিয়েই আমাকে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। এখন দেখো চারটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে কিন্তু আমার ফলাফল কয়টি আসছে? 1 2 3 4।
1 2 3 4, তার মানে আমার 16টি ঘটনা কিংবা 16টি ফলাফল আসছে। আর 3টি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে দেখো 1 2 3 4, 4 2 8, তাহলে 3টি মুদ্রা নিক্ষেপে আমার 8টি ফলাফল, আর 4টি মুদ্রা নিক্ষেপে আমার ফলাফল কি আসছে? 16টি আসছে। তাহলে এখানে নাম্বার অফ এস কি হবে? 16, আর এই ক্ষেত্রে নাম্বার অফ এস হবে 8, আর 2টি মুদ্রা একত্রে নিক্ষেপের ক্ষেত্রে নাম্বার অফ এস হবে 4। আশা করি এই নমুনা ক্ষেত্রটি তোমরা বুঝতে পেরেছ। আমরা যদি এর পরে যখন অঙ্ক করব তখন আরেকটু ভালো করে বুঝতে পারবো যে কেন আমাদের এই নমুনা ক্ষেত্রটি খুব ভালো করে জানতে হবে কিংবা বুঝতে হবে। আসো তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে দেখি যে এই নমুনা ক্ষেত্রটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। উদাহরণ দেয়া আছে, দেখো একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে মুদ্রা হতে হেড পাওয়ার ঘটনা ও ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা কি অনির্ভরশীল। তার মানে আমাদের এখানে দেখাতে হবে যে এই ঘটনা দুটি বর্জনশীল নাকি অবর্জনশীল ঘটনা, নির্ভরশীল নাকি স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা আমরা তখনই বলবো যখন এরা পরস্পর বর্জনশীল হবে কিংবা অনির্ভরশীল হবে, আর যখন তারা অবর্জনশীল হবে তখন অবশ্যই তারা নির্ভরশীল হবে। তাহলে আমরা নমুনা ক্ষেত্র আগে তৈরি করি। এখানে দেখো একটি মুদ্রায় আমাদের পিঠ থাকে 2টি, আর একটি ছক্কা। আমরা প্রত্যেকেই ছক্কা খেলা জানি, আমরা ছোটবেলায় অনেকেই এই খেলায় খুব পারদর্শী ছিলাম। আমরা অনেকেই জানি যে ছক্কায়, অনেকেই না আমরা প্রত্যেকেই জানি যে ছক্কায় পিঠ থাকে 6টি। 1 2 3 4 5 6। তাহলে আমরা এখন নমুনা ক্ষেত্র তৈরি করব একটি মুদ্রা এবং একটি ছক্কার জন্য। আমি উপরে নিয়েছি ছক্কার উপাদানগুলি, ঘটনাগুলি, আর নিচে নিয়েছি আমি একটি মুদ্রার ঘটনাগুলি। তার মানে এই মুদ্রার ক্ষেত্রে আমাদের অবশ্যই হেড টেল আসার সম্ভাবনা আছে, এই জন্য আমার হেড টেল আসবে। আর এই ছক্কার ক্ষেত্রে আমার 1 থেকে 6 পর্যন্ত আসার সম্ভাবনা আছে, তাই আমি এখানে 1 থেকে 6 নিয়েছি। এখন নমুনা ক্ষেত্র কি হবে? আমি ছক্কা একটি মুদ্রা নিক্ষেপ করলাম, সেই ক্ষেত্রে আমার হেড আসতে পারে, আর ছক্কার ক্ষেত্রে আমার 1 আসতে পারে কিংবা 2 আসতে পারে, এরকম 6 পর্যন্ত আমার সম্ভাবনা আছে। ঠিক একইভাবে এমন হতে পারে যে না, আমার হেড আসেনি কিন্তু টেল আসছে, আর ছক্কার ক্ষেত্রে আমার 1 আসছে, তাহলে এটি একটি ঘটনা হবে। তাহলে এগুলো হচ্ছে আমার সম্ভাব্য সকল ঘটনা, আর এই সম্ভাব্য সকল ঘটনা নিয়েই আমার এই নমুনা ক্ষেত্রটি তৈরি করা। আশা করি বুঝতে পেরেছো তোমরা যে এটা সবই কিন্তু অনুমান করা, এটা যে আসবেই এমন কিছু নয়, কিন্তু আমাদের এই অনুমান থেকেই সম্ভাবনাগুলো বের করতে হবে। তাহলে দেখো এখানে যে দেয়া আছে টোটাল 12টি ঘটনা। কিভাবে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, তাহলে নাম্বার অফ এস হবে আমার 12। এবার আমি ঘটনাগুলো আলাদা করি। ধরি মুদ্রা হতে হেড পাওয়ার ঘটনাটি এ, আর ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনাটি বি। তাহলে দেখো যদি আমি এ ঘটনার উপাদানগুলো আগে নেই, তাহলে মুদ্রা হতে হেড পাওয়ার সম্ভাবনা মানে কি? এই যে আমার হেড এর সাথে ছক্কার যে 6টি ঘটনা আছে, এই পুরাটাই আমার কি আসবে? এ ঘটনায়। তার মানে মুদ্রা হতে আমার হেড হলেই হবে, সেটা জোড়ও হতে পারে কিংবা বেজোড়ও হতে পারে। তাহলে দেখো যে এ ঘটনার ক্ষেত্রে আমার উপাদান সংখ্যা কয়টি হচ্ছে? 6টি। কিভাবে?
H1, H2, H3, H4, H5, H6, তার মানে H এর সাথে যা কিছু আছে আমাদের সব নিতে হবে। এবার আসো বি ঘটনায়, ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা। এখন বিতে কিন্তু বলেনি যে এর সাথে হেড আসবে কিংবা টেল আসবে, শুধু বলেছে যে ছক্কায় আমার জোড় সংখ্যা হলেই হবে। তাহলে ছক্কায় যদি জোড় সংখ্যা লাগে তাহলে এইখানে দেখো যে আমরা জোড় সংখ্যা জানি কি 2, এখানে দেখো 4 আর এখানে 6। তাহলে আমাদের দেখো যে ঘটনা উপাদান সংখ্যা কয়টি আসে, এখানে দেখো H2, H4, H6, ঠিক একইভাবে টেলের সাথে আসবে T2, T4, T6। এখানেও কিন্তু আমরা 6টি উপাদান পেয়েছি। তাহলে নাম্বার অফ এ 6, আবার এখানে নাম্বার অফ বি 6 হবে। এবার দেখো এ এবং বি দুটি ঘটনার মধ্যে সাধারণ কোনো উপাদান আছে কিনা। একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে এখানে H2 আছে, এতেও কিন্তু H2 আছে, আবার H4, এখানে H4, H6, এখানে H6। তাহলে আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে কি কি পেয়েছি, H2, H4, H6। তাহলে আমার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হবে 3। এবার আমরা নির্ভরশীল না অনির্ভরশীল সেটা দেখব। এখন দেখো যে গুণন সূত্রের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কি হবে, এ ও বি ঘটনাটি স্বাধীনভাবে ঘটবে তাদের গুণফলের সমান। তাহলে দেখো যে আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কীভাবে বের করব, আমরা জানি যে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তাহলে দেখো অনুকূল ঘটনা এখানে কয়টি আছে, প্রবাবিলিটি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কয়টি আছে, 3টি। এখানে কিন্তু আমি আগেই দেখিয়েছি, এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আছে 3, আর নাম্বার অফ এস তার মানে টোটাল ঘটনা আছে 12টি। তাহলে আমাদের সম্ভাবনা মান কত আসবে, 1/4। একইভাবে দেখো প্রবাবিলিটি অফ এ, কারণ আমাকে এটা বের করে দেখাতে হবে যে এটা সমান এটা হয় কিনা, তাই আমি প্রবাবিলিটি অফ এটা বের করব। তাহলে প্রবাবিলিটি অফ এর ক্ষেত্রে দেখো অনুকূল ঘটনা কয়টি ছিল, এখানে নাম্বার অফ এ কত ছিল 6, তাহলে এখানে 6 আসবে এবং টোটাল ঘটনা কি 12, তাহলে এখানে সম্ভাবনা কত আসবে, হাফ, 1/2। আর বির ক্ষেত্রেও কিন্তু একই আসবে, কারণ বির ক্ষেত্রেও আমাদের ঘটনা ছিল উপাদান ছিল 6টি, তাহলে 6 ডিভাইডেড বাই মোট ঘটনা ছিল 12, তাহলে এখানেও হাফ আসবে। এখন আমরা দেখি যে এই দুটি সম্ভাবনার গুণফল এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সমান হয় কিনা। তাহলে দেখো যে এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে, 1/4। এবার এই দুটি ঘটনার সম্ভাবনা যদি আমি গুণ করি, হাফ ইন্টু হাফ ইজ ইকুয়াল টু কি 1/4। তাহলে এ ও বি ঘটনাদ্বয় কি হবে, স্বাধীন হবে, তার মানে অনির্ভরশীল। বুঝতে পেরেছো তোমরা আশা করি, আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই বইয়ের সাহায্য নিবে এবং নিজে নিজে করার চেষ্টা করবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, একটু বড় উদাহরণ দেখি। হ্যাঁ, এখানে দেখো দুইটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় ছক্কার সংখ্যাদ্বয়ের ব্যবধান 3 বা তার বেশি হবে। তার মানে ব্যবধান বলতে আমরা কি বুঝি, বিয়োগফল। আর 2 নম্বরে বলেছে সংখ্যাদ্বয়ের যোগফল 7 হবে।
সংখ্যাদ্বয়ের গুণফল 8 বা তার কম হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা প্রথমেই দেখো যে দুটি ছক্কা বলেছে, তার মানে আমাদের প্রথমেই এই দুটি ছক্কার নমুনার ক্ষেত্র তৈরি করতে হবে। তাহলে আমাদের এই দুটি ছক্কার নমুনার ক্ষেত্র আমরা তৈরি করলাম যে আমাদের কি কি ঘটনা আসতে পারে যে দুটি ছক্কা নিক্ষেপে। এখন দেখো যে র্যান্ডমলি যদি আমি বলি, এখানে ছক্কা, একটা ছক্কায় 6 আসলো, আবার আরেকটা ছক্কায় 1 আসলো, আবার এরকম হলো যে একটা ছক্কায় 5 আসলো, আরেকটা ছক্কায় 2 আসলো। ঠিক এইরকম যে সম্ভাবনা আছে যে এই ঘটনা ঘটতে পারে, এগুলো সকল ঘটনা আমাকে নিতে হবে। তাহলে 1 নম্বরে দেখো কি বলেছে, সংখ্যাদ্বয়ের ব্যবধান 3 বা তার বেশি হবে। সংখ্যাদ্বয় তার মানে আমার এখানে দেখো দুটি করে সংখ্যা আছে না, 1 1 কয়টি? দুটি সংখ্যা, আবার 1 2 দুটি সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যার কথাই বলেছে যে সংখ্যাদ্বয়ের ব্যবধান 3। এখন এখানে যদি দেখো 1 থেকে 1 বিয়োগ করো, তাহলে কি সেটা 3 হবে? হবে না। কি হবে? 0 হবে। আবার এই 2 থেকে যদি 1 বিয়োগ করো, তাহলে কি আসবে? বিয়োগফল 1 আসবে। আবার এখানে 1 থেকে 3 যদি বিয়োগ করো, তাহলে বিয়োগফল কত আসবে? 2 আসবে। কিন্তু আমার কি লাগবে? সংখ্যাদ্বয়ের ব্যবধান 3 বা তার বেশি লাগবে। তাহলে আমাদের কি কি করতে হবে? দেখো যে 4 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমরা 3 পাবো। তাহলে আমার এই 1 নম্বরের সাথে এটা যাচ্ছে। আবার 5 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাবো? 4 পাবো। এখানে বলেছি 3 বা তার বেশি, তাহলে এটাও আমরা নিতে পারি। আবার এখানে 6 থেকে 1 বিয়োগ করলে আমরা 5 পাই, তাহলে এটাও আমরা নিতে পারি। তাহলে দেখো যে আমরা কোন কোন ঘটনা নিতে পারি। এখানে দেখো 1 4 1 5 1 6 2 5। 2 5 কেন নিয়েছি? কারণ এই 5 থেকে 2 বিয়োগ করলে কি হবে? 3 হবে। আবার 6 থেকে 2 বিয়োগ করলে কি হবে? 4 আসবে, যেটা কিনা 3 এর বেশি। আবার এখানে দেখো যে 3 থেকে 6 বিয়োগ করলে কি আসবে? 3 আসে। তাহলে এটাও আমরা নিতে পারি। ঠিক এইভাবে দেখো আমি কয়টি ঘটনা পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমার ঘটনা এর জন্য দেখো উপাদান সংখ্যা কত? 12। তাহলে আমি যদি এটার সম্ভাবনা বের করি, তাহলে কি আসবে? প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তাহলে অনুকূল ঘটনা কত ছিল? 12, আর মোট ঘটনা কত? 36টি আছে। তাহলে 1/3। আমরা আরেকটা উদাহরণ দেখি। 2 এর ক্ষেত্রে বলেছিল সংখ্যাদ্বয়ের যোগফল 7 হবে। যোগ করে দেখতে হবে যে সংখ্যা দুটি যোগ করলে 7 হয় কিনা। আমাদের কিন্তু বলেছে যে শুধুই সংখ্যাদ্বয়ের যোগফল 7 হবে, এখানে বলেনি 7 এর কম কিংবা বেশি। তাহলে আমাদের আগে 7 দেখতে হবে। 1 আর 1 যোগ করলে আমাদের কি হবে? 2 হবে। 1 আর 2 যোগ করলে 3 হবে, কিন্তু আমাদের 7 লাগবে। তাহলে আমরা চলে যাচ্ছি 1 আর 6 যোগ করলে আমরা কি পাবো? 7 পাবো। ঠিক একইভাবে দেখো যে 2 আর 5 যোগ করলেও কিন্তু আমরা 7 পাবো, কিন্তু 2 আর 6 যোগ করলে আমাদের কত হয়? 8 হয়, যেটা আমাদের এই শর্তের সাথে যাচ্ছে না। তাহলে ঠিক এই রকম সংখ্যাগুলো যদি আমি নিই, দেখো 1 6 যোগ করলে 7 হবে, 2 5 যোগ করলে 7 হবে, 3 4 যোগ করলে 7 হবে, তাহলে 4 3 5 2, ঠিক একইভাবে 6 1। তাহলে আমার উপাদান সংখ্যা কয়টি হলো এখানে? 1 2 3 4 5 6। তাহলে আমার অনুকূল ঘটনা কত হবে? 6। তাহলে আমি যদি এটা সম্ভাবনা বের করি, প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু কী হবে? অনুকূল ঘটনা দেওয়া আছে 6 ডিভাইডেড বাই মোট ঘটনা দেওয়া আছে 36। তাহলে আমাদের
কি জানি 6 আর 6 গুণ করলে কি হয় 36। তাহলে আমাদের এখানে সম্ভাবনা কত আসলো 1/6। ঠিক আছে, আশা করি এইখান থেকে এই উদাহরণটা বুঝতে পেরেছো। আর যদি না বোঝো তাহলে অবশ্যই নিজে নিজে খাতায় করো। আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বরে বলেছে সংখ্যাদ্বয়ের গুণফল 8 বা তার কম হওয়ার সম্ভাবনা কত। তাহলে সংখ্যাদ্বয়ের গুণফল আবার কি হবে 8 বা তার কম হতে হবে। তাহলে আমি কি নিতে পারি 1 2 3 4 5 6 7 8, তাই না? কিন্তু সেটা কি হবে গুণফল হতে হবে, এটা কিন্তু যোগ কিংবা বিয়োগ কিছু না। তাহলে যদি 1 আর 1 গুণ করি তাহলে সেটা কি হবে 1, যেটা কিনা এই শর্তের সাথে যাচ্ছে, কারণ বলেছে 8 বা তার কম। তাহলে আমরা কি বলেছিলাম 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত যাব। তাহলে 1 আর 1 গুণ করলে কি হবে 1 হবে, আবার 1 আর 2 গুণ করলে 2 হবে। তাহলে এটা আমরা নিতে পারি। আবার 1 আর 3 গুণ করলে 3 হবে। তাহলে 1 এর ঘরে আমরা সবই নিতে পারি, কারণ 1 এর ঘরে সর্বোচ্চ আমার 6 আছে। 2 এর ঘরে আসো, 2 আর 1 গুণ করলে আমাদের 2 হবে। 2 আর 2 গুণ করলে কি হবে 4 হবে। তাহলে এটাও আমরা নিব। 2 আর 3 গুণ করলে কত হবে 6 হবে, এটাও আমরা নিব। 2 আর 4 গুণ করলে আমাদের 8 হবে, এটাও আমরা নিব। 2 আর 5 গুণ করলে আমাদের কি হবে 10 হবে, যেটা কিনা এই শর্তের সাথে যাচ্ছে না। তাহলে আমরা এটা বাদ দেব। তাহলে 2 আর 6 গুণ করলে 12, সেটা তো অবশ্যই বাদ যাবে। ঠিক এইভাবে আমরা দেখো কয়টি উপাদান নিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 6-এর ঘরে দেখো 6 আর 1 গুণ করলে 6 হয়, আর বাকি সবগুলো কিন্তু গুণফল অবশ্যই 8 এর বেশি হচ্ছে, যার কারণে আমরা এগুলো নিতে পারছি না। তাহলে আমার অনুকূল ঘটনা কয়টি হলো 16টি। তাহলে প্রবাবিলিটি অফ সি কত হবে 16 ডিভাইডেড বাই 36, যেটার মান কিনা কি আসবে 4 ডিভাইডেড বাই 9। এই অঙ্কটা বোঝার জন্য অবশ্যই তোমাকে হাতে কলমে করতে হবে। এই জন্য আমি আশা করছি যে তোমরা প্রত্যেকেই নিজে নিজে খাতায় এটা প্র্যাকটিস করবে। এবার একটু গভীরে যাই যে এইখান থেকে আরও কিছু করা যায় কিনা। এবার আসো যে এ ও বি ঘটনা যে আমরা বলেছি, প্রথম এ ঘটনায় কি বলেছিলাম যে এদের ব্যবধান 3 বা তার বেশি, আর বির ক্ষেত্রে বলেছিলাম যে এদের যোগফল 7 হবে। তাহলে দেখো যে আমাদের অনির্ভরশীল কিনা সেটা দেখানোর জন্য সূত্র কি ছিল, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কী হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি বি। তাহলে আমরা এখানে দেখো যদি শুধু মান বসাই, এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান আসবে 1/9, কারণ এখানে দেখো যে এ এবং বির মধ্যে কিন্তু কমন কি আছে দেখি আগে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে দেখো 16, এখানেও 16 আছে, 25 দেন 52 61, তার মানে এখানে আমরা কমন যে জিনিসগুলো ছিল সেটি নিয়েছি। তাহলে কমন জিনিস আমরা মোট 4টি পেয়েছি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কী হবে অনুকূল ঘটনা 4 ডিভাইডেড বাই কী হবে 36, যেটা কাটাকাটি করলে 1/9 হয়। এবার দেখো প্রবাবিলিটি অফ এ এর মান কত হবে, অনুকূল ঘটনা হচ্ছে 12 ডিভাইডেড বাই মোট ঘটনা হচ্ছে 36, যেটা কাটাকাটি গেলে 1/3 আসবে, ইন্টু কি বি এর ক্ষেত্রে আসবে আমার
অনুকূল ঘটনা 6 ডিভাইডেড বাই 36, যেটার মান হচ্ছে 1/6 হয়। তাহলে দেখো 1/9 হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে যদি আমি এই দুটা গুণ করি তাহলে আমার আসে 1/18, যা কিনা এই 1/9 এর সমান নয়। তাহলে আমরা কি বলতে পারি যে এই ঘটনাদ্বয় অনির্ভরশীল নয়। তার মানে এই ঘটনাদ্বয় স্বাধীন নয়, এই ঘটনাদ্বয় কী হবে, অধীন বা নির্ভরশীল। তার মানে এ বির মধ্যে অবশ্যই কমন জিনিস আছে, যেটা আমি অলরেডি দেখিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত জানব এবং বিভিন্ন বিষয়ে আমাদের গাণিতিক যে সমস্যা সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আর আজকে যা পড়িয়েছি তা অবশ্যই বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকো এবং সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ।